قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك। এখন আলোচনা করব চার্লসের সূত্রটি নিয়ে। চার্লসের সূত্র, তো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম হচ্ছে যে আমরা এখানে অলওয়েজ মনে রাখবো পি ভিটি। তো এগুলোর মধ্যে যে কোনো একটা স্থির হবে, বাকি দুটির ভিতরে সূত্র তৈরি হবে। তাহলে চার্লসের ক্ষেত্রে কে স্থির, চার্লসের ক্ষেত্রে চাপ স্থির। আমরা বলছিলাম কি বতা চাচা আগে, ওই চাচার মানে চার্লসের ক্ষেত্রে কে স্থির, চাপ স্থির। ঠিক আছে, তাহলে সূত্রটা কার কার মধ্যে হবে? ভি এবং টি এর মধ্যে। ভি এবং টি এর মধ্যে সম্পর্কটা কি? এই আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি? গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে আপনি যদি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করেন তাহলে গ্যাসের কণাগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে বা গতিশক্তি বেড়ে যাবে। যদি তাদের ছোটাছুটি বেড়ে যায় তাহলে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পাবে। ঠিক আছে, আর আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। খেয়াল করেন, তাপমাত্রা বাড়ালে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়। কেন হ্রাস পায়? তাপমাত্রা বাড়লে ছোটাছুটি বা আমরা বলতে পারি যে গতিশক্তি বেড়ে যায়। গতিশক্তি বেড়ে যায়, আর গতিশক্তি বেড়ে গেলে আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বলকে আমি শর্টকাটে লিখলাম, আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়ে যাবে? হ্রাস পাবে। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি হ্রাস পায় তাহলে আয়তন কি পাবে? বৃদ্ধি পাবে। মনে থাকবে না? তার মানে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ছে, সম্পর্কটা কি? সমানুপাতিক। যেহেতু সম্পর্ক সমানুপাতিক তাহলে আমরা কি বলতে পারি যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। মনে থাকবে না? স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। তার মানে ভি সমানুপাতিক কি হবে? টি হবে। যখন কে স্থির, যখন পি স্থির। এটা মাথায় থাকবে তো? ঠিক আছে না? আচ্ছা, তো এখানে আমরা তো জানি যে এখানে স্বাধীন চলক কোনটা? তাপমাত্রা বাড়ালে আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আয়তন বাড়ালে কমালে তাপমাত্রার পরিবর্তন হয় না। যেহেতু তাপমাত্রা বাড়ালে কমালে আয়তনের পরিবর্তন হয়, সুতরাং তাপমাত্রা হলো এখানে স্বাধীন চলক আর আয়তন হলো পরাধীন চলক। তো আমরা স্বাধীন চলককে অলওয়েজ ডান পাশে লিখে থাকি। তো ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সমানুপাতিক আমরা চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক নিব টি কে টি। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো একটা অবস্থার জন্য। তাহলে ভিন্ন ভিন্ন অবস্থার জন্য মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য ভিন্ন ভিন্ন আয়তন পাবো। তখন আমাদের সূত্র কি হবে? ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু ভি2 বাই টি2 ইজ ইকুয়াল টু ভি3 বাই টি3 ইজ ইকুয়াল টু ডট 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 ভিএন বাই টিএন সমান কে। আশা করি এটা মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে চার্লসের সূত্র থেকে কিভাবে ম্যাথ আসে, তো আমরা সেই ম্যাথগুলো দেখি। হ্যাঁ, ও আগে একটু লেখচিত্র দেখে নিই, তারপরে ম্যাথ দেখি। চার্লসের সূত্রের ক্ষেত্রে লেখচিত্র কি হয়? যেহেতু ভি এবং টি এর মধ্যে কাহিনী, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? লেখচিত্র এবং সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা তো খুব ভালো করেই জানি সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে লেখচিত্র কি হবে? নিচ থেকে উপরের দিকে। তো আমার স্বাধীন চলকটা রাখবো আমরা ডান পাশে, আর পরাধীন চলকটা রাখবো হচ্ছে আমরা বাম পাশে। তাহলে এখানে লেখচিত্র কি হবে? সমানুপাতিক লেখচিত্র মানে কি? নিচ থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন ম্যাথ দেখা যাক। এই চার্লসের সূত্র থেকে আমাদের ম্যাথ কিভাবে আসে? তো ম্যাথের ক্ষেত্রে না ওই যে আমাদের লেখচিত্র দিয়ে ম্যাথ আসে। হ্যাঁ, মানে লেখচিত্রের মধ্যে বিভিন্ন মান দেওয়া থাকে। তো এদিকে হচ্ছে টি এর মান দেওয়া থাকবে এক্স অক্ষ বরাবর, আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দেওয়া থাকবে হচ্ছে আমার ভি এর মান, আয়তনের মান। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করেন, ধরেন টি যখন 2 তখন এটা কত হবে? এটা ধরেন হচ্ছে 4। এটা যখন হচ্ছে 4 দিলাম, এটা তখন কত হবে? আয়তন কত হবে? মনে রাখবেন এটা কিন্তু বাড়বে। হ্যাঁ, তো আসলে সমানুপাতিক সম্পর্ক তো অলওয়েজ এদের অনুপাতটা হবে কি? এটা হবে 8। এটা যদি হয় ধরেন 6, তাহলে এটা হবে কত? এদিকে 12। এই মানগুলো ধরেন দেওয়া আছে। হ্যাঁ, এই মানগুলো দেওয়া আছে, তাহলে এরকম আপনাকে একটা লেখচিত্র দিয়ে দিবে। লেখচিত্র দিয়ে বলবে যে এটা কোন সূত্রকে সমর্থন করে। লেখচিত্র দিয়ে বলবে কি? যে এটা কোন সূত্রকে সমর্থন করে ব্যাখ্যা করো। তো যেহেতু এখানে ভি আছে এবং এখানে টি আছে, তো আমরা কি বের করব? আমরা ভি1 বাই টি1
V2/T2, আবার V3/T3 বের করব, ঠিক আছে? সবগুলো বের করব। আপনি খেয়াল করে দেখেন, সবগুলো আপনি বের করেন V1/T1, হ্যাঁ, এটা যদি T1 হয়, এটা যদি V1 হয়, তাহলে 4/2 সমান কত? 2। পরেরটাতে 8/4 কত হচ্ছে? 2। পরেরটাতে 12/6 কত হচ্ছে? 2। অর্থাৎ অলওয়েজ আমরা যে V1/T1 কি পাচ্ছি? একটা ধ্রুবক মান পাচ্ছি, একটা ফিক্সড মান পাচ্ছি। তার মানে এটা কোন সূত্রকে সমর্থন করে? তার মানে আমরা কি লিখতে পারি যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2 ইজ ইকুয়াল টু V3/T3 সমান সমান হচ্ছে 2 বা ধ্রুবক। তার মানে এটা কোন সূত্রকে সমর্থন করে? এটা বয়েলের সূত্রকে সমর্থন করে, সরি চার্লসের সূত্রকে সমর্থন করে। তার মানে আমরা V1/T1, সরি, তার মানে আমরা কি লিখতে পারি? V/T ইজ ইকুয়াল টু K, বা আমরা লিখতে পারি যে V সমানুপাতিক T। আর এটা হলো চার্লসের সূত্রকে সমর্থন করে। পারবেন না? এই টাইপের কিছু ম্যাথ এসে থাকে। অথবা তারা যদি মানও দিয়ে দিত, যে আগের বয়েলের সূত্রের মতো V আর T এর মান দিয়ে দিল, আমরা বের করে বলতে পারবো না যেটা কোন সূত্রকে সমর্থন করে? অবশ্যই বলতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের সিম্পল আলোচনা, হ্যাঁ, মানে চার্লসের সূত্র থেকে আমাদের কি কি ম্যাথগুলো কিভাবে আসে, লেখচিত্র কিভাবে আসে। এখন এই যে চার্লসের সূত্রটা যে আমরা পেয়েছি কি? যে V সমানুপাতিক T, বা আমরা বলতে V/T ইজ ইকুয়াল টু K। এই যে আমরা V সমানুপাতিক টিটা যে পেয়েছি, এইটা আসলে এসেছে কোথা থেকে সেটা আমরা দেখব। অর্থাৎ চার্লসের আমরা মূল আরেকটা সূত্র আছে যেটা আয়তনের সাথে সম্পর্কিত, সেটা নিয়ে একটু আলোচনা করব, হ্যাঁ। তো চার্লসের আয়তন রিলেটেড সূত্রটা নিয়ে আলোচনা করা যাক। এটা একটু আমি লিখে দিচ্ছি, কারণ এটা এক এক বইয়ে এক এক রকমভাবে দেওয়া আছে। তো চার্লসের সূত্র, এটা কিন্তু খতে আসে, হ্যাঁ, চার্লসের সূত্র। এই সূত্রটা মাথায় রাখবেন, একটু এই সূত্রটা মাথায় রাখবেন। তো স্থির চাপে, আমার লেখা কিন্তু খুব বাজে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, আচ্ছা সরি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, খেয়াল করেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে কি হয়? 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে কি হয়? গ্যাসটির আয়তন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, হয়। আমরা যদি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন কি হবে? আয়তনের পরিবর্তন হবে। কতটুকু পরিবর্তন হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এইটা একটু তাহলে আমরা বুঝি যে এটা আসলে কিভাবে হবে, হ্যাঁ। তো ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি আয়তন ধরি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আমি নির্দিষ্ট ভরের আর লিখলাম না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, ধরলাম আমি V0। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে আমি কি ধরলাম? V0 ধরলাম, হ্যাঁ। এখন যদি আমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা কি হবে? এটাকে আমরা ধরলাম হচ্ছে V1। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা কি হবে? আমাদের সংজ্ঞার মধ্যে কি বলা আছে? আমি একটু সবুজ কালি দিয়ে মার্ক করছি, একটু হাইলাইট করি, হ্যাঁ। আমাদের কি বলা আছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে আমার কি হবে? এই যে
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি এর আয়তনের 1/273 অংশ। তার মানে কি হবে, আমার আয়তনটা কতটুকু বৃদ্ধি পাবে, V0 এর 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। যেহেতু আমি বৃদ্ধি করেছি সুতরাং আয়তন বৃদ্ধি পাবে, যদি আমি তাপমাত্রা হ্রাস করতাম তাহলে আয়তন হ্রাস পাইতো। তাহলে 1 ডিগ্রির জন্য V0 মানে 0 ডিগ্রি এর আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা কি হবে, এটা যদি আমি V2 দিই তাহলে কি হবে, V0 প্লাস V0 এর 2/273 অংশ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে বলতাম যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু গ্যাসের আয়তন কতটুকু হবে, VT সমান কি হবে, V0 প্লাস V0 এর T/273 অংশ। দেখেন 1 ডিগ্রির জন্য ছিল কত, V0 এর 1/273 অংশ বৃদ্ধি পাইছে, 2 ডিগ্রির জন্য V0 এর 2/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাইছে, বৃদ্ধি পাইছে। আবার তাহলে T ডিগ্রির জন্য কি হবে, V0 প্লাস V0 এর T/273 অংশ। ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি এই লাইনটাকে যদি একটু লিখে ফেলি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, VT সমান কত পাচ্ছি, V0 প্লাস V0 এর T/273। এর মানে তো আপনারা জানেনই ইনটু, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, V0 প্লাস V0 ইন্টু T/273। এটা কি আমরা লিখতে পারি না, অবশ্যই পারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে না আরেকটু কাহিনীও করা যায়, খেয়াল করে দেখেন। আমরা যদি ধরি যে একটু ধরি T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যদি হয় V1, আয়তন যদি কত হয়, আয়তন ধরলাম আমি V1, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে, V2। ওকে, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী, এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী কি হবে, এই সূত্র অনুযায়ী আমি তাহলে লিখতে পারি না যে VT1 সমান আমি কি লিখতে পারি, V0 প্লাস V0 এর বা V0 এর না লিখে আমি ডিরেক্টলি V0 ইন্টু T1 ভাগ কত, 273, এটা কি লিখতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আমি আরেকটু মডিফাই করি, দেখেন তো আমি এই দুইটা থেকে যদি V0 কমন নিই তাহলে কি থাকতেছে, 1 প্লাস T1/273। এখান থেকে যদি আমি একটু সরল করি, 273 দিয়ে যদি 1 গুণ করে দিই তাহলে এখানে কি হবে, V0 ইন্টু 273 প্লাস T ভাগ কত, 273। এতটুকু সরল কি আমরা করতে পারি না? আচ্ছা, এই এতটুকু সরলের মধ্যে হ্যাঁ আপনি দেখেন তো এখানে কি হচ্ছে, V0 ইন্টু 273 প্লাস T। হ্যাঁ, আমরা একটু পরে আবার এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি T ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি ক্যালভিনে দিতে চাই তাহলে কি করতে হবে, 273 প্লাস T, আর এটাকে বড় হাতের T দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু তাপমাত্রা ছিল T1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, T1। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে বড় হাতের T1/273, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে। তার মানে এখান থেকে আমি VT1 বা আমরা এটাকে V1 ধরতেছি, V1 একটু এডিট করে দিলাম, এটাকে VT1 না বলে আমি বলতেছি জাস্ট V1। তাহলে V1 সমান আমি কি লিখতে পারি, V0 ইন্টু T1/273। তো সেম ভাবে আমি যদি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন কি বলছি, V2, T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন কি হবে, V2। তাহলে V2 সমান কি হবে, সেম ভাবে V0 প্লাস V0 T2/273। এখান থেকে যদি আমরা কমন টমন নেওয়ার পরে আমরা সর্বশেষ কি পাবো, সর্বশেষ আমরা এটা পাবো না যে V0 T2/273, আরে T2/273। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, তো একটু সাজিয়ে লিখতেছি আমি জিনিসটাকে, এটাকে আমি ধরেছি সমীকরণ 1, আর তাহলে এখানে V2 সমান আমি কি পাচ্ছি, V2 সমান আমি পাচ্ছি হলো V0 T2/273। ঠিক আছে, এটা সমীকরণ 2। ওকে, এখন আমি এই যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। আপনি 2 নংকে 1 নং দ্বারা বা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতে পারেন। আমি এখন কি করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। একটু এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু আমরা কপি করে নিয়ে যাই।
পুরোটাকেই কপি করে নিয়ে যাই। আচ্ছা, মাঝের লাইনটা আমার প্রয়োজন নেই, মাঝের লাইনটাকে আমরা কেটে দিচ্ছি। এই যে আমাদের সমীকরণ 1 এবং আমাদের সমীকরণ 2, এখন আমরা কি করব, একটাকে আরেকটা দিয়ে ভাগ করব, তাই না রে? তাহলে 2 নং ভাগ 1 নং, 1 নং হতে পাই কি পাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে v2 ভাগ হচ্ছে কত, v1 সমান সমান v0 t2 ভাগ হচ্ছে কত 273, আর নিচে কি হবে v0 t1 ভাগ কত 273। খেয়াল করে দেখেন এই v0 আর এই v0 কাটা, এই 273 আর এই 273 কি হবে কাটা, তাহলে কি থাকতেছে v2 বাই v1 সমান সমান কি t2 বাই t1। আমরা যদি একটু r গুণন করি, r গুণন করলে আমরা এভাবে লিখতে পারি না যে v2 বাই t2 ইজ ইকুয়াল টু v1 বাই t1, ঠিক আছে? আচ্ছা, এই যে v2 বাই t2 ইজ ইকুয়াল টু v1 বাই t1, যে আমরা v বাই, এখানে আমরা এটা সমান সমান k লিখতে পারতাম, ঠিক আছে? তারপরে আমরা v বাই t ইজ ইকুয়াল টু k, এরপরে আমরা v ইজ ইকুয়াল টু kt, তারপরে v সমানুপাতিক t। আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন না, আমরা এইভাবে যদি পরীক্ষায় আসে তাহলে এইভাবে দিয়ে দিব, ওকে? আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। মনে থাকবে না, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তো আমরা এই সূত্র, এই ব্যাপারটাও আমরা প্রমাণ করবো হচ্ছে ওই যে চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্রের মধ্যে আমরা কি বলেছিলাম যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আপনি যদি তাপমাত্রা বৃদ্ধি করেন তাহলে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে, ঠিক আছে? তো খেয়াল করেন আমাদের সূত্রটা কি ছিল, যে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। আর যদি আমি তাহলে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন যেটা সেটা হলো v0, তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের t/273 অংশ বৃদ্ধি পাবে। আমি যদি t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেটা কতটুকু আয়তন বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন এর t/273 অংশ বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, আপনারা এই যে এতটুকু অংশ কিন্তু বৃদ্ধির পরিমাণ, তো বৃদ্ধিটা কার সাথে যুক্ত করব? আগের অ্যামাউন্টের সাথে যুক্ত করব না? আগের অ্যামাউন্ট কত, আগের আয়তন কত v0, এর সাথে বৃদ্ধি যতটুকু পায় সেটা যুক্ত হবে। এন্ড বৃদ্ধি পাচ্ছে কতটুকু? v0 এর t/273 অংশ। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 1/273 অংশ, 2 ডিগ্রির জন্য 2/273 অংশ, আর t ডিগ্রির জন্য t/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে আমরা যদি তাহলে যদি বলি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি হবে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি হবে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আয়তনটা কি পাই? আমরা আয়তনটাকে ধরেন -273 লিখলাম, কি হবে? v0 প্লাস v0 এর -273 ভাগ কত? 273, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এর মানে তো গুণ, সেটা তো আপনারা জানেনই। তাহলে এখানে v0 প্লাস v0 ইন্টু কত হবে? আচ্ছা, এখানে ইন্টু দেওয়ার প্রয়োজন নয়, আমি একবারই করে ফেলি। এই -273 আর +273 কাটাকাটি কি থাকে? -1, আর -1টা কার সাথে গুণ হবে? v0 সাথে গুণ হবে। এন্ড v0 সাথে যদি গুণ হয় তাহলে v0টা কি হয়ে যাবে? v0 ইন্টু কি হবে? এখানে -1, তাহলে আলটিমেটলি v0 মাইনাস v0 সমান কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, ঠিক আছে? যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়, এজন্য এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে, ঠিক আছে? এন্ড এই তাপমাত্রাকে ইউজ করে আপনার বিজ্ঞানী লর্ড ক্যালভিন একটা সূত্র দিয়েছেন, সেটাকে আমরা বলি যে পরম তাপমাত্রায় ক্যালভিন স্কেল। হ্যাঁ, পরম তাপমাত্রা স্কেল, পরম স্কেল বা ক্যালভিন স্কেল, সেটাকে আমরা কি বলি? পরম স্কেল বা ক্যালভিন স্কেল। এটা কে
এটা বের করেন লর্ড ক্যালভিন, ওনার নাম অনুসারে এটাকে ক্যালভিন স্কেলও বলা হয়, ক্যালভিন স্কেল। ঠিক আছে, তো উনি কি করছেন, উনি -273 ডিগ্রি সেলসিয়াসকে উনি 0 কেলভিন ধরেছেন। কত কেলভিন ধরেছেন? 273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরছেন। তাহলে কি হবে, তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস সমান কি বলতে পারি, এটা উল্টাটা, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কি হবে তাহলে 273 কেলভিন। ঠিক আছে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে, 273 সাথে যদি আমরা টি যোগ করি এত কেলভিন। ঠিক আছে, টি কেলভিন যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, বড় হাতের টি এত কেলভিন দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আসলে আমরা সূত্র লিখতে পারি কি, যে টি সমান কি হবে 273 প্লাস টি এত ক্যালভিন। এটাই হচ্ছে ক্যালভিন সূত্র। তাপমাত্রার কোনো তাপমাত্রা যদি সেলসিয়াসে দেওয়া থাকে, সেলসিয়াসের সাথে আমরা 273 যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে, ক্যালভিন হয়ে যাবে। এই যে এখানে যে টি ডিগ্রি সেলসিয়াস, এটা কিসের তাপমাত্রা, এটা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। ঠিক আছে, তো কোনো তাপমাত্রার সাথে যদি আমরা 273 সাথে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে যোগ করে ফেলি, তাহলে সেটা কি হয়ে যাবে, ক্যালভিন তাপমাত্রা হয়ে যাবে। এটাই ছিল ক্যালভিন স্কেল। তো এই পর্যন্ত হচ্ছে চার্লসের আলোচনা, এরপরে আলোচনা হবে গেলুসাক নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها